উপরে এসে দরজা খুলতে দেখি রাত্রি এইমাত্র বাথরুম থেকে বেরিয়েছে। আরও শরীরে কাপড় বলতে ওই একটা তোয়ালে পেঁচানো। রাত্রি এখনও আমাকে দেখতে পায়নি। আমার কি এখন ঘরে ঢোকা উচিত নাকি বাইরে চলে যাব? এসব ভাবার সময়টাও পেলাম না, কারণ রাত্রি তার শরীর থেকে তোয়ালেটা খুলে ফেলেছে। আর এই ঘটনা আমার মতো ভদ্র ছেলের হজম করতে একটু কষ্ট হবারই কথা। আমি যেন আমার পাটা নড়াতেই পারছি না। যে জায়গায় ছিলাম ওখানেই পা দুটো জমে গেছে। রাত্রি এখন সম্পূর্ণ আপত্তিকর অবস্থায় আমার সামনে দাঁড়িয়ে আছে, যদিও রাত্রি এখন আমায় দেখতে পায়নি। আমার পাটা কেমন যেন কাঁপছে। হাঁটুর কাঁপুনিটা হয়তো হাতে চলে এসেছে, যার কারণে হাতে লেগে পাশে রাখা ফুলের টপটা পড়ে গেল। আর সেই আওয়াজে রাত্রি পিছন ফিরে চিৎকার। আমি সাথে সাথেই দরজাটা বন্ধ করে চলে এলাম। দরজার বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি এখন যেটা ঘটলো তারপরে রাত্রি আমার সম্পর্কে কি ভাববে। কিন্তু এখানে তো আমার কোনো দোষই নেই, আর আমি ইচ্ছে করে তো কিছু করিনি। হ্যাঁ, এখানে যদি দোষ থাকে তাহলে সেটা রাত্রির, আমার না। রাত্রির উচিত ছিল দরজাটা বন্ধ করে নেওয়া, নয়তো বাথরুম থেকে কাপড় পরে আসা। এসব কিছু ভেবেই মনে মনে রাত্রিকে ফেস করার জন্য নিজেকে তৈরি করছি। ঠিক তখনই হঠাৎ করে দরজা খুলে গেল, আর রাত্রি একটা রাগান্বিত চেহারা নিয়ে দাঁড়িয়ে আছে। বাপরে, মুখ পুরো লাল হয়ে আছে। আমি আর কিছু বলার আগেই টান দিয়ে ঘরের ভিতর নিয়ে গেল, আর দরজাটাও সজোরে বন্ধ করে দিল। রাত্রি রাগান্বিত কণ্ঠে বলল, আপনি নাকি খুব ভালো আর ভদ্র ছেলে। অবশ্যই। কোনো সন্দেহ? কোনো সন্দেহ নেই। আর পাঁচটা লুচ্চা বদমাস ছেলেদের মতো আপনার চরিত্রেরও ঠিক নেই। শুধু সবার সামনে ভালো সেজে থাকেন। দেখুন, আপনি না জেনে আমার চরিত্র নিয়ে বাঁকা কথা বলবেন না। ও তাই বুঝি? আপনার চরিত্র যদি এতই ভালো হতো তাহলে লুকিয়ে লুকিয়ে একটা মেয়ের কাপড় বদলানো দেখতেন না। বলেই হু হু করে কান্না জুড়ে দিল, আর বলতে লাগলো, আমার সব দেখে নিল, একটা লুচ্চা লম্পট প্যাঁচা কোথাকার। আরে আপনি কাঁদছেন কেন? আর আমাকেই বা এত ভালো উপাধি দিচ্ছেন কেন? যেটা হয়েছে সেটা তো অনিচ্ছাকৃতভাবে। না, আপনি ইচ্ছে করে এমনটা করেছেন, আর এখন নিজের দোষ ঢাকার চেষ্টা করছেন। দোষ? দোষ যদি কেউ করে থাকে সেটা আপনি করেছেন। আপনি বাথরুম থেকে কাপড় পরে আসতে পারলেন না? আর যদি ঘরে এসে কাপড় পরার হয় তাহলে দরজাটা তো বন্ধ করতে পারতেন। আপনার মনে রাখা উচিত ছিল ঘরটা শুধু আপনার একার নয়। আর শুনুন, আপনার মতো মেয়ের প্রতি আমার কোনো ইন্টারেস্টই নেই। কথাটা বলেই ঘর থেকে বেরিয়ে আসতে যাব, তখন রাত্রি দৌড়ে এসে আমার সামনে দাঁড়িয়ে আমার পথ আটকিয়ে বলল, আমার মতো মেয়ে মানে? আপনি কি বলতে যাচ্ছেন? কেন আপনি? ছাড়ুন, আমি এখন আপনার সাথে ঝগড়া করতে পারবো না। আমাকে নাস্তা করে আবার তৈরি হয়ে অফিসে যেতে হবে। রাস্তা ছাড়ুন, আমি নিচে যাব। তারপর রাত্রিকে পাশ কাটিয়ে নিচে চলে এলাম। আসার সময় রাত্রির বিরক্তিকর মুখটা দেখতে যা লাগছিল না, এরপর নিচে এসে আমি মায়ের থেকে একটা চা চেয়ে নিলাম। চাটা নিয়ে খবরের কাগজটা সহ সোফায় বসে পড়লাম, কারণ মায়ের এখনো নাস্তা বানানো শেষ হয়নি। কিছুক্ষণ পর মা ডাক দিল নাস্তা করার জন্য। সবাই একসাথে বসে নাস্তা করলাম। নাস্তা করে উপরে এসে অফিসে যাওয়ার জন্য তৈরি হতে লাগলাম। এই বিয়ে বিয়ে করে অনেকদিন অফিস যাওয়া হয়নি। কতদিন আর আরেকজনের উপর ভার দিয়ে থাকা যায়? অবশ্য যে এতদিন সামলিয়েছে সে আমার বেস্ট ফ্রেন্ড, নাম হলো শান্ত। যাই হোক, এবার রওনা দেওয়া দরকার। রওনা দেওয়ার জন্য ঘুরে দাঁড়াতেই রাত্রি আবার সামনে এসে উপস্থিত। উফ, কি ঝামেলা রে বাবা! জিজ্ঞাসা করলাম, কিছু বলবেন? বলবো, বলতেই তো এসছি। যা বলার বলে ফেলুন। আপনি এভাবে কথা বলছেন কেন? দেখুন রাত্রি, আমার দেরি হয়ে যাচ্ছে, তাই প্লিজ কি বলবেন বলে ফেলুন। হ্যাঁ, আসলে আমার কিছু ড্রেস কেনা লাগবে। কেন? মা তো আপনার জন্য এতগুলো শাড়ি নিয়ে রাখলেন, তাহলে আপনার আবার কি কেনা লাগবে? আপনাকে তো আমি আগেই বলেছিলাম আমি শাড়িতে তেমন কমফোর্টেবল নই, আমার খুবই অস্বস্তি হয়। কিন্তু সব মেয়েরা তো বিয়ের পর শাড়ি পরে। আর তাছাড়া আপনার ওই বিদেশি অশুভ পোশাক মা কোনোদিনও মেনে নেবে না।
আর আমিও চাই না আপনি এখন ওইসব পড়েন। অসভ্য মানে? আপনি কি বলতে চাচ্ছেনটা কি? হ্যাঁ, আরে আপনি কথাকে এতটা বাগাচ্ছেন কেন? সোজা কথা, আপনি এই বাড়িতে ওইসব কিছু পড়তে পারবেন না। এইটুকু কমন সেন্স আমারও আছে। আমি এমন কোনো ড্রেস কিনবো না যাতে আপনাদের সমস্যা হবে। তা ঠিক আছে, কিন্তু মা। রাত্রি হাত দিয়ে আমাকে থামিয়ে দিয়ে বলল, আপনার মায়ের কাছে থেকে অনুমতি নিয়ে এসেছি, আপনাকে টেনশন নিতে হবে না। আচ্ছা ঠিক আছে, তো কখন যাবেন? কেন? এক্ষুনি। সেটা সম্ভব না, আমাকে এখন অফিসে যেতে হবে। এক কাজ করি, আপনাকে বরং আমি বিকেলে নিয়ে যাব। না, আমাকে এক্ষুনি নিয়ে যেতে হবে। আপনার এত কি জরুরি? আচ্ছা ঠিক আছে, এই নিন কার্ড। আপনার যা যা দরকার কিনে নিন, আর বাড়ির গাড়িটা করে যান তাহলে। আমি আসি। ওকে, বাই। তারপর আমি বাড়ি থেকে সোজা বেরিয়ে অফিসে চলে এলাম। সবাই আমাকে বিয়ের জন্য অভিনন্দন জানাতে আসলো। সবার সাথে কথা বলে নিচের কেবিনে চলে গেলাম। শান্তকে ডেকে বর্তমান পরিস্থিতির সব কিছু জেনে নিলাম। তারপর দুজন মিলে আজকের মিটিংয়ের জন্য কাগজপত্র তৈরি করলাম। মিটিং শেষ করতে করতে দুপুর হয়ে গেল। আমি বোর হয়ে কেবিনে বসে রইলাম, আর শান্ত সবাইকে বিদে দিয়ে তারপর কেবিনে আসলো। এসেই বলল, চল বাইরে থেকে কিছু খেয়ে আসা যাক। মন্দ বলিসনি, খুব খিদে পেয়েছে। চল তাহলে পেট পুজোটা করেই আসি। এরপর দুজন মিলে পাশে একটা রেস্টুরেন্টে চলে গেলাম। খাবার ঘর মাঝে হঠাৎ আমার চোখ গেল অন্য একটা টেবিলে। এ কি, রাত্রি এখানে? ওর তখন শপিং সেন্টার কিংবা বাড়িতে থাকার কথা ছিল, কিন্তু আমার আশ্চর্য হওয়ার কারণটা এটা নয়। কারণটা হলো রাত্রি একটা ছেলের সাথে বসে আছে, আর বেশ কুচমেজাজে হাসাহাসি করে কথা বলছে। শান্ত হয়তো আমার চোখ অনুসরণ করে ওইদিকে তাকিয়ে বলল, আরে এটা ভাবি না? হুম। কিন্তু উনি এখানে কি করছেন? আর ওই ছেলেটাই বা কে? তুই কি চিনিস? না। তাহলে তুই এখানে বসে কি করছিস? ওখানে যা, গিয়ে ভাবিকে জিজ্ঞেস কর যে এসব কি। না না, এখানে কোনো সিন ক্রিয়েট করে লাভ নেই, চল এখান থেকে। আরে নিলয়, কিন্তু আমি শান্তকে আর কোনো কথা বলতে দিলাম না। শান্তকে আমি কোনো রকমে টেনে নিয়ে ওখান থেকে চলে এলাম। অফিসে চলে আসার পর শান্ত জিজ্ঞাসা করলো, তুই তখন ওখান থেকে এভাবে চলে এলি কেন? তোর তো উচিত ছিল ভাবিকে গিয়ে সব কিছু জিজ্ঞেস করা। কী রে নিলয়, তুই কিছু বলছিস না কেন? ওই ছেলেটা হয়তো রাত্রির বয়ফ্রেন্ড হবে। ও বয়ফ্রেন্ড? মানে কি বলছিস তুই? আমি তখন শান্তকে রাত্রির সাথে আমার যা যা কথা হয়েছে সব কিছু খুলে বললাম। তারপর শান্ত বলল, তুই কি শিওর যে ওই ছেলেটা ভাবির বয়ফ্রেন্ড? না, আমি শুধু আন্দাজ করছি। কিন্তু আমি এটা বুঝতে পারছি না যে তুই এত কিছু মেনেই বা নিলি কেন। বাদ দে সব, যা হওয়ার সেটা হয়ে গেছে, এখন কাজ করা যাক। তারপর শান্ত আর কোনো প্রশ্ন করলো না। ওই দিনের মতো সব কাজ শেষ করে সন্ধ্যার দিকে বাড়িতে ফিরলাম। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে এসে বিছানাটায় গায়ে দিয়ে চোখ বুজে রইলাম। কিছুক্ষণ পর রাত্রি ডেকে চোখ খুলতেই রাত্রি হাতটা বাড়িয়ে দিয়ে বলল, এই নিন আপনার কার্ড। তখন আমি উঠে বসে রাত্রির হাত থেকে কার্ডটা নিয়ে বললাম, তো আপনার সব কিছু কেনা হয়ে গেছে? তখন রাত্রি বিছানায় বসে বলল, হ্যাঁ, কেনা হয়ে গেছে। রাত্রির মুখ থেকে আজকে যেন হাসি সরছে না। হবে না বা কেন? এতদিন পর নিজের ভালোবাসার মানুষের সাথে দেখা। আচ্ছা রাত্রি, ওই ছেলেটাই কি তাহলে আপনার বয়ফ্রেন্ড? রাত্রি আমার প্রশ্নে কিছুটা অবাক হয়ে বলল, কোন ছেলেটার কথা বলছেন? ওই আজকে রেস্টুরেন্টে যার সাথে ছিলেন। আপনি কি করে জানেন যে আমি রেস্টুরেন্টে গিয়েছিলাম? আমি আসলে শান্তর সাথে লাঞ্চ করতে গিয়েছিলাম, তখন আপনাকে একটা ছেলের সাথে দেখলাম, সেই জন্যই ভাবলাম ওইটা বোধহয় আপনার বয়ফ্রেন্ড হবে। ও আচ্ছা, আপনি ঠিকই ভেবেছেন। ওই আমার রাত্রির কথা শেষ করার আগেই ওর ফোনটা বেজে উঠল। রাত্রি ফোনের দিকে তাকিয়ে বলল, এই দেখুন, ওর কথা বলতে বলতেই ফোন চলে এলো।
রাত্রি ফোনটা রিসিভ করে সোজা ব্যালকনিতে চলে গেল। যদিও আমি বলেছি রাত্রিকে আমি ছেড়ে দেব, তারপরও কেন যেন ওই ছেলের সাথে রাত্রির দেখা করা, কথা বলাটাকে আমি সোজাভাবে মেনে নিতে পারছি না। প্রায় 15 মিনিটের মতো কথা বলে রাত্রি আবার ঘরে এলো। রাত্রিকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা রাত্রি, আপনার উনি কি জানেন যে আপনার বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, অবশ্যই জানে। ওকে তো আমি সবকিছুই বলেছি। আর আপনার সঙ্গে আমার যা যা কথা হয়েছে ওকে সবই বলে দিয়েছি। ও খুবই খুশি। ইভেন ও তো আপনাকে ধন্যবাদ দেওয়ার জন্য আপনার সাথে একটু আগেও কথা বলতে চেয়েছিল, কিন্তু ওকে কে যেন একটা ডেকে নিয়ে গেল, যার কারণে ফোনটা রেখে দেয়। ও আচ্ছা, তো আপনার বয়ফ্রেন্ড ঠিক কি কাজ করেন? ওর আসলে ইউএসএ নিজের বিজনেস আছে, নতুন দাঁড় করিয়েছে। বর্তমানে খুব ভালো গ্রোথ হচ্ছে, আর সেই কারণেই ও আমার থেকে 6 মাস সময় চেয়েছে। রাত্রি, একটা প্রশ্ন করব, যদি কিছু মনে না করেন আর কি। শিওর, বলুন কি বলবেন। এই আপনি আমার সাথে এতদিন সংসার করবেন, আমার সাথে একই ঘরে থাকবেন, যদি ভবিষ্যতে আপনার বয়ফ্রেন্ড আপনাকে সন্দেহ করে, মানে আমি বুঝতে পারছি আপনি কি বলতে যাচ্ছেন। আমি জানি এরকম কিছু হবে না, কারণ ও আমাকে অনেক অনেক বেশি ভালোবাসে আর আমাকে বিশ্বাসও করে। ভালো। হুম। আচ্ছা, আপনার কি সত্যিই কেউ নেই? মানে যখন আমি চলে যাব তখন আপনি কি করবেন? আমাকে নিয়ে আপনার ভাবতে হবে না। আরে ভাববো না কেন? আপনি আমার জন্য এত কিছু করছেন। আপনি নিশ্চয়ই আরেকটা বিয়ে করে নেবেন, তাই না? আবার বিয়ে? একবার বিয়ে করেই জীবনের সব স্বাদ বেড়ে গেছে। আর আমি তো এই বিয়েটা করতেই চাচ্ছিলাম না, মায়ের জোরাজুরিতে করতে হলো। কিন্তু আপনি বিয়ে করতে চান না কেন? সেটা আপনার না জানলেও চলবে। চলুন, নিচে চলুন, মা হয়তো এক্ষুনি খাবার খেতে রাখবেন। হ্যাঁ, চলুন। তারপর দুজন নিচে নেমে এসে সামনাসামনি দুটো চেয়ার নিয়ে বসে পড়লাম আর খাওয়া দাওয়া শুরু করলাম। খাবার শেষ করে রাত্রি আগে চলে এলো রুমে। কিছুক্ষণ পর খাওয়া দাওয়া শেষ করে আমি রুমে প্রবেশ করলাম আর এসে দেখি রাত্রি কার সাথে যেন ফোনে কথা বলছে। কিছুক্ষণ শোনার পর বুঝতে পারলাম উনি ওনার বিএফের সাথে কথা বলছে। তখন আমি একবার রাত্রিকে ডাক দিলাম, কিন্তু আমার ডাক হয়তো উনি শুনতে পারেননি। ফোনে হাসতে হাসতে কথা বলছেন। আর একবার ডাক দিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বিছানায় এসে শুয়ে পড়লাম। আরেকবার ডাক দিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বিছানায় এসে শুয়ে পড়লাম। কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়লাম। জানি না কতক্ষণ পর কি করে যেন ঘুমটা ভেঙে গেল। পানি পানের জন্য উঠে বসলাম। পানির জগের দিকে ঝুঁকতেই দিনের হালকা আলোয় দেখলাম রাত্রি নিচের ফ্লোরে পড়ে আছে। রাত্রিকে হঠাৎ করে নিচে দেখে প্রথমে কিছুটা ভয় পেয়ে যায়। সাথে সাথে ঘরে লাইটটা অন করলাম। খাট থেকে নেমে রাত্রির কাছে গেলাম। রাত্রিকে ডাক দিলাম, কিন্তু ও উঠছে না। তাই কয়েকটা ধাক্কা সহকারে ডাকতেই রাত্রি হকচকিয়ে উঠে বসে পড়ে। আচমকা হঠাৎ করে দেখে ভয় পেয়ে পিছনের দিকে চলে গেল। তারপর কাপড় ঠিক করতে করতে বলল, আপনি আপনি আমার কাছে কি করছেন? আগে বলুন, আপনি এভাবে নিচে পড়ে আছেন কেন? ও, আমি আজকেও নিচে পড়ে গেছি? আজকেও মানে? আপনি কি এর আগেও পড়ে গেছিলেন নাকি? হুম। হাসছেন কেন? সবকিছু তো আপনার জন্যই হয়েছে। আমি এত ছোট জায়গায় ঘুমোতে পারি নাকি? শুধু বাধ্য হয়ে থাকতে হচ্ছে। আপনি কিরকম লোক বলুন তো, একটা মেয়েকে সোফায় থাকতে বাধ্য করছেন? আমি আপনাকে কখন বাধ্য করলাম? আমি তো আর আপনাকে বিছানায় থাকতে না করিনি। আপনি চাইলেই আমার সাথে বিছানা শেয়ার করতে পারেন। আমার কথাটা শুনে রাত্রি আমার দিকে এমনভাবে তাকালো যে আমি অনেক বড় কোনো অপরাধ করে ফেলেছি। তখন আমি সাথে সাথেই বললাম, হ্যালো ম্যাম, ভয় পাবেন না, ভয় পাবেন না। আমি যখন আপনাকে একবার কথা দিয়েছি যে আমি আপনাকে ছোবো না, তখন আপনি এই ব্যাপারে নিশ্চিত থাকতে পারেন। আশা করি এই কয়েকদিনে আমাকে এইটুকু চিনতে পেরেছেন। না, আমার পক্ষে আপনার সাথে এক খাটে শোয়া পসিবল না। তার মানে আপনি আমাকে বিশ্বাস করতে পারছেন না? ঠিকই আছে, আপনার ইচ্ছে। গুড নাইট। ও হ্যাঁ, বাতিটা বন্ধ করে দিন প্লিজ। তারপর আমি সোজা খাটে এসে শুয়ে পড়লাম। রাত্রির কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বাতিটা বন্ধ করে দিল। আমি চোখ বুঝলাম মাত্র। তখন রাত্রি এবার বাতিটা জ্বেলে আমার কাছে এসে বলল, এই উঠুন উঠুন,
আমার মাথায় একটা উপায় এসছে। তখন আমি উঠে বসলাম। জি বলুন, কি উপায়? হ্যাঁ শুনুন, আমরা পালা করে খাটে ঘুমাবো। মানে একদিন আপনি খাটে শুবেন আর একদিন আমি সোফায়। অন্যদিন আমি খাটে শুবো আর আপনি সোফায়। কি কেমন? একদম বাজে। আমি সোফায় শুতে পারবো না, আমার অভ্যেস নেই। আমার মনে হয় অনেক বছরের অভ্যাস আছে, তাই না? তা আমি কি করে জানবো? তবে আমার অভ্যাস নেই। এবার রাত্রি ভীষণ রেগে গেছে, চোখ মুখ লাল করে এসে বলল, আপনি না একটা ধুৎ, আমি একটা মেয়ে হয়ে সোফায় থাকতে পারছি আর আপনি পুরুষ মানুষ হয়ে থাকতে পারবেন না। আমি তো শুনেছিলাম পুরুষ মানুষ নাকি সবকিছুতেই মানিয়ে নিতে পারে, আর আপনি? আপনি কি বলতে চাচ্ছেন? আমি পুরুষ না? তখন রাত্রি একটা শয়তান মার্কা হাসি দিয়ে বলল, দেখেছেন, আমি কিছু কিন্তু বলিনি, আপনি নিজের মুখে নিজেই বলেছেন। এই রে, কিসের মাঝে কি বলে ফেললাম। এখন কোনো উপায় নেই, রাত্রির কথা মেনে নিতে হবে, নয়তো আমার পুরুষত্ব নিয়ে প্রশ্ন উঠে যাবে। তখন নিরুপায় হয়ে বললাম,